পৃথিবীতে যত লেনদেন হয় তার প্রায় ৮০% হয় ডলারে। প্রতিটি দেশ ডলারকে তাদের রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর মতে বিশ্বজুড়ে যত রিজার্ভ কারেন্সি আছে তার ৬০% ডলার। দ্বিতীয় অবস্থানে আছে ইউরো। এখন প্রশ্ন হলো, পৃথিবীতে এত মুদ্রা থাকতে ডলারই কেন রিজার্ভ কারেন্সি? ১৮৮০ এর সময় থেকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফুলে ফেঁপে উঠতে থাকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা যুদ্ধ সরঞ্জাম বিক্রি করে অনেক মুনাফা অর্জন করে। তারা এই সময় বিনিময় মুদ্রা হিসেবে শুধুমাত্র স্বর্ণকেই বেছে নেয়, যার ফলে ইউরোপের যুদ্ধ কবলিত দেশ থেকে প্রচুর স্বর্ণ যুক্তরাষ্ট্রের কাছে জমা হতে থাকে। যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে অংশগ্রহণ করায় তাদের অর্থনীতি তেমন কোনো বিপর্যয়ের শিকার হয়নি। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ কবলিত দেশগুলোর অর্থনীতি একেবারেই ভেঙে পড়ে। তখন দেখা গেল বিশ্বের মজুতকৃত স্বর্ণের প্রায় ৭০% যুক্তরাষ্ট্রের কাছে। তাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রিটেন উডসে ইউরোপের ধনী ৪৪টি দেশ একটা চুক্তিতে সম্মত হয়, যা ব্রিটেন উডস চুক্তি নামে পরিচিত। চুক্তিতে সিদ্ধান্ত হয় যে যেহেতু বিশ্বের অধিকাংশ স্বর্ণের রিজার্ভ আমেরিকার হাতে এবং স্বর্ণের ওপর ভিত্তি করে ডলার স্থিতিশীল ছিল, সেজন্য ৪৪টি দেশ ডলারকে তাদের রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে সম্মত হয়। বাকি সব মুদ্রা ডলারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে, অর্থাৎ এসব দেশের মুদ্রার বিনিময় মূল্য নির্ধারিত হবে যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের ওপর ভিত্তি করে, আর ডলারের মূল্য নির্ধারিত হয় তখন সোনার ওপর ভিত্তি করে। সব কিছু ঠিকমতো চলতেছিল। দেশগুলো ডলারকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ হিসেবে রাখতে শুরু করে, কিন্তু যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মজুতকৃত স্বর্ণের বিপরীতে অধিক পরিমাণে ডলার ছাপাতে থাকে। ফলে যেসব দেশ ডলারকে তাদের রিজার্ভ হিসাবে রেখেছিল সেসব দেশের জমাকৃত ডলার মূল্য বা ক্রয় ক্ষমতা হারাতে থাকে। অবশেষে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট বিষয়টা বুঝতে পারে। তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র ইচ্ছামতো ডলার ছাপাচ্ছে, যাকে কনফিডেন্স দেওয়ার মতো যথেষ্ট স্বর্ণ নেই। তাই তিনি একটা মনিটারি বেস চান, যার ভিত্তি হবে স্বর্ণ। তার এই বক্তব্য শুনে ধীরে ধীরে ফ্রান্স, ব্রিটেন সহ অন্যান্য দেশ তাদের রিজার্ভকৃত ডলার ফেরত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্বর্ণ ফেরত চায়। তখন দেখা গেল ১৯৫৯ থেকে ১৯৭১-এর মধ্যে যুক্তরাষ্ট্র তাদের রিজার্ভ স্বর্ণের প্রায় ৫০% হারালো। আমেরিকা তখন বুঝতে পারে তাদের খেলা প্রায় শেষের দিকে। ১৯৭১ সালে আমেরিকার প্রেসিডেন্ট নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড বাতিল ঘোষণা করেন, যা নিক্সন শক নামে পরিচিত। এই ঘোষণার ফলে ডলার সহ অন্যান্য কাগজে মুদ্রাগুলো শুধু কাগজ হিসাবেই রইল। তাদেরকে কনফিডেন্স দেওয়ার মতো এর পিছে যথেষ্ট কোনো স্বর্ণ নেই। এর আগে ১৯৬৭ সালে আরব ইসরায়েলের ৬ দিনের যুদ্ধে আরবরা পরাজিত হয়। ১৯৭৩ সালে হারানো ভূমি পুনর্দখলের জন্য আরব দেশগুলো পুনরায় একজোট হয়। এই সময় সৌদি বাদশাহ কিং ফয়সাল ঘোষণা করেন, এই যুদ্ধে ইসরায়েলের গোলাম যুক্তরাষ্ট্র নাক গলালে ওপেক সদস্য দেশগুলো তেল বয়কটের ডাক দেবে। অবশেষে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহযোগিতা করে এবং ওপেক সদস্য দেশগুলো তেল বয়কটের ডাক দেয়, যার কারণে তেলের বাজারে আগুন ধরে যায়। তেলের দাম ৪ গুণ বেড়ে গিয়ে দাম দাঁড়ায় ব্যারেল প্রতি $১২। অবশেষে আমেরিকা সৌদি আরবে হেনরি কিসিঞ্জারকে পাঠায়। কিসিঞ্জার এসে এমন একটা চুক্তি করতে সক্ষম হয় যেখানে সৌদি আরবকে রাজি করানো হয় একমাত্র ডলারের বিনিময়েই তেল বিক্রি অনুমোদন দিতে, যা পেট্রো ডলার সিস্টেম নামে পরিচিত। এ চুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্র সৌদি রাজ পরিবারের নিরাপত্তা অঢেল ডলারের নিশ্চয়তা দেবে। ধীরে ধীরে অন্যান্য ওপেক সদস্য দেশগুলোও এই চুক্তিতে রাজি হয়। শুরু হয় বিশ্ববাজারে ডলারের একাধিপত্য। যেহেতু পৃথিবীর সব দেশের অর্থনীতি তেল নির্ভর, তাই এখন সব দেশের অর্থনীতি ডলার নির্ভর। তাই সব দেশকে এখন বাণিজ্য করার জন্য ডলারকে রিজার্ভ হিসেবে রাখতে হবে, আর এভাবেই ডলার পৃথিবীতে একাধিপত্য কায়েম করে চলছে।